নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি সৌমেন। শুরু করছি আনন্দ সকাল। মহাকুম্ভ মানে কি মহা বিপর্যয়? এই প্রশ্ন করতে হচ্ছে কারণ একের পর এক বিপর্যয়। মহাকুম্ভের পথে এবার নয়াদিল্লি স্টেশনে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে অন্তত 18 জনের মৃত্যু, আহত বহু। কিছুদিন আগে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়। তার কয়েকদিনের মধ্যে হট বেলুন ফেটে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। আর এবার গতকালের ঘটনা সামনে আসছে, একের পর এক অব্যবস্থার অভিযোগ। বড় প্রশ্ন হচ্ছে, এত মৃত্যুর দায় কার? আজকের আলোচনায় যারা রয়েছেন, রাহুল চক্রবর্তী, শতরূপ ঘোষ, মহানন্দা কাঞ্জিলাল। प्लेटफॉर्म नंबर 12 पे थे और उनका प्लेटफॉर्म चेंज करके कर दिया गया 16, यानी कि 3 नंबर का प्लेटफॉर्म चेंज करके 14 कर दिया गया। जो 12 था वो 16 कर दिया गया और उस सब की वजह से जो भगदड़ मची है उसमें ये घटना हुई है। मेरे साथ में एक पीड़ित व्यक्ति है, इनका दावा है कि इनकी पत्नी और बेटी की मृत्यु हो गई। कहां पर, क्या हुआ? इसी में धक्का धुक्की में पूरा नीचे जब उतरे, आदमी पे आदमी चढ़े, सांस लेने में मतलब कुछ नहीं है, गिरे भी नहीं, खाली बस आदमी पे आदमी अटके हैं, दबे पर मतलब सांस तोड़ दी। मरते हुए लोग देखे, पड़ी हुई लाश देखी हूँ। यहाँ पे पुलिस के नाम पे कोई भी नहीं था। अभी तो बहुत पुलिस नहीं सर, वो जब भगदड़ मच गई उसके बाद उसको मैनेज करने के लिए यहाँ पे पुलिस प्रशासन आया। সংবাদ সংস্থা এএনআই জানায় 3 শিশু সহ 18 জনের মৃত্যু হয়েছে। हाँ, उसी में वो दब गए। आराम से उनसे उनका मौत हो गई। किसकी मौत हो गई है? मेरी मम्मी थे। आपकी मम्मी कहाँ? आप क्या प्रयागराज ही जा रहे थे? नहीं जी, हम अपने घर जा रहे थे। क्या बोला आपसे? वो डेथ हो गई है। সোমেন, প্রথমত মহাকুম্ভে আজকে বোধহয় কাউন্ট টোটাল 25 কোটি ক্রস করে গেছে এবং সেখানে এত বড় মেলাই বলবো, মহাসঙ্গম, সেখানে পুণ্যার্থীদের সমাগম হয় এবং এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, এত ভালো অ্যারেঞ্জমেন্টস, এটা একমাত্র এই কটা ইনসিডেন্ট ছাড়া অসংখ্য লোক বলেছে। আর এটা যে শুধু আমার পার্টি বিজেপির লোকজন বলেছে তা নয়, ফেসবুকে আমি মানে কতগুলো যে লোক, সাধারণ লোক, আমার কিছু বন্ধু বান্ধব বা তারা যে আমার পার্টির মাইন্ডেডটাও নয়, অসংখ্য লোক বলেছে অসম্ভব ভালো ইনফ্রাস্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টস, হসপিটালিটি, হাইজিন, অত লোক। আমি কোনোটাই অস্বীকার করছি না, আই এম কামিং টু দ্যাট। 2 থেকে 3টে জায়গায় আগুন লেগে গেল, একের পর এক ট্রেন চলে গেল। সেকেন্ড, প্রথম দফায় 30 জন মারা গেল, তারপর 6 জন মারা গেল, গতকাল 18 জন মারা গেল। তুমি যদি প্রথম ঘটনাটা বলো, এই যে লোকজনের হুড়োহুড়ি করে রাত্রি 1:30টায় ছোটারই বাকি দরকার ছিল, এবং যখন স্ট্যাম্পিড হচ্ছে প্রত্যেকটা মানুষের সেফটি নিজের কাছে। আমি মানছি ওখানে যে খবরটা এখন আসছে, আমি জানি না, এনকোয়ারি চেয়েছে যে প্ল্যাটফর্ম চেঞ্জ হওয়ার জন্য এই হুড়োহুড়িটা হয়েছে, সেটা একেবারেই কাম্য নয়। কেন হয়েছে সেটা তো এনকোয়ারি হবে। আমি বলছি যে মানুষ যখন এরম একটা সমাগমে থাকবে, যখন দেখছে এত লোক ছুটছে, তখন তো তার সেফটি তার নিজের কাছে। সে এত এরকম ছুটোছুটির মধ্যে লোকের মাঝে সে কিভাবে কেন স্ট্যাম্পিড 1500 অন্তত জেনারেল কামরা 1500 টিকিট বিক্রি হয়েছে মহাকুম্ভে। যখন শতরূপের কাছে যখন নিজে যোগী আদিত্যনাথ বলেছেন যে অন্তত 40 কোটি লোক হবে, যখন প্রশাসন, যোগী সরকার, রেল প্রশাসন সবাই জানে প্রচুর লোক হবে মহাকুম্ভে যাবেন, তা সত্ত্বেও তাহলে কেন একেবারে লাগাতার ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে? একটা তো হিসেব থাকে যে একটা জেনারেল কম্পার্টমেন্টে কতজন পুণ্যার্থী ভরতে পারেন, তারপরে বিক্রি করা হয়েছে। কয়েকদিন আগে আমাদের মনে আছে রচনা ব্যানার্জি ওনার লোকসভা কেন্দ্রে স্কুল পরিদর্শন করতে গেছিলেন। তা সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে কিরাম দেখলেন, বলে ছাদ ফেটে জল পড়ছে, যে কোনো সময় চাঙড় ভেঙে বাচ্চাদের মাথায় পড়ে মাথা ফেটে যাবে, টেবিল উল্টে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে, বাকি সব এমনি খুব ভালো আছে। সেরকমই আজকে শুনলাম যে ওখানে অতগুলো লোক পায়ের তলায় চাপা পড়ে মারা গেছে, এখানে এতগুলো লোক বেলুনের আগুনে ঝলসে পুড়ে মরে গেছে, কালকে নিউ দিল্লি স্টেশনে এতগুলো লোক স্ট্যাম্পিড হয়ে মরে গেছে, এছাড়া বাকি সব ব্যবস্থা খুব ভালো আছে। এই ভালো থাকাটা কী ধরনের ভালো থাকা আমি ঠিক জানি না। তবে আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন, ধরুন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের সময় থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে আমরা সাম্প্রতিককালে বিজেপি গভর্নমেন্টকে বলতে শুনেছি যে আমরা ফেস্টিভ ইকোনমি, রিলিজিয়ান বেসড ইকোনমি আমরা আমাদের দেশে প্রবর্তন করছি। এর ফলে ভারতের মতো একটা প্রাচীন সভ্যতা, যেখানে এত মন্দির আছে, ধর্মের একটা এত বড় প্রভাব রয়েছে, সেখানে প্রচুর মানে ট্যুরিজম ডেভেলপ করবে, বাইরে থেকে লোক আসবে, ইত্যাদি ইত্যাদি হবে, এবং দেশের উপার্জন হবে, আর্নিং বাড়বে, বহু মানুষের কর্মসংস্থান হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি 60 কোটি 70 কোটি লোককে একটা জায়গায় আনবেন, সেটাকে নিয়ে একেবারে আকাশ ফুটো
করে দেওয়া প্রচার করে। গত 1 বছর ধরে কি 7-8 মাস ধরে প্রচার হচ্ছে যে 116 বছর পরে নাকি এরকম কুম্ভ হচ্ছে, 144 বছর পরে এতজন সাধু সন্ন্যাসীকে দিয়ে ফেসবুকে রিল বানানো থেকে শুরু করে সরকারের প্রচার, হোর্ডিং, এই সেই করে আপনি দুনিয়ার লোককে ঝেঁটিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার তাদেরকে থাকতে দেওয়ার জায়গা নেই, তাদের জন্য কোনো পরিকাঠামো নেই, তার খাবার ব্যবস্থা নেই, এই নেই সেই নেই করে এরকম ঘটনাগুলো ঘটবে। এবং এই যে সংখ্যাগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি, দুটো কথা। প্রথম কথা, এর আগে যখন কুম্ভে স্ট্যাম্পিড হয়েছিল আমরা এই দৃশ্য দেখিনি, সরকার বলছে 30, প্রথমে তো কোনো ঘটনাই অস্বীকার করেছিল, তাও বলো 5 জন 6 জন করে 30-এ পৌঁছলো। এদিকে আমরা দেখিনি আপনাদের মতো সাংবাদিকরা হাসপাতালের বাইরে নাম পড়ছেন যে বেবারিশ লাশ কি পড়ে আছে, পুলিশ কলার ধরে হিড় করে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। সাংবাদিক এমন অনেক পরিবারকে পাওয়া গেছে, জাস্ট আমি অ্যাড করে দিয়ে, এমন অনেক পরিবারকে পাওয়া গেছে তারা, হ্যাঁ, তাদের খোঁজ পাওয়া যায়নি এবং তারা জানেন না যে আদৌ অসুস্থ অন্য কোনো হাসপাতাল আছেন কিনা, এতটাই মর্মান্তিক তারা মর্গের বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং সেই সাংবাদিক চিৎকার করছেন যে আমি কি পাকিস্তানে আছি, আমি খবর করতে পারবো না। এরকম পর্যন্ত আমরা দেখেছি যে ভোটের আগে বিজেপির হয়ে রিল বানানো মোদিকে মহাদেবের অবতার বলা সাধুগুলো একজন বলছে যে যারা কুম্ভে মারা গেছে তারা মোক্ষপ্রাপ্ত হয়েছে, এটাকে নিয়ে দুঃখ করবেন না। তারপর গতকাল দিল্লির এই ঘটনার আমি দেখুন, আমি একটা এখানে কথা বলছি যে এনকোয়ারি হবে, দেখা যাবে। আচ্ছা, করমণ্ডল এক্সপ্রেসের এনকোয়ারি খবরটা কি বলতে পারবেন? এখানে কদিন আগে আমাদের রাজ্যে রাঙামাটিতে যে 2টো ট্রেনের অ্যাক্সিডেন্ট হলো, 11 জন মানুষ মারা গেল, তখনও তো শুনেছিলাম এনকোয়ারি হবে। এনকোয়ারি রিপোর্টটা জানেন? ভারতে কেউ জানতে পারে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো হওয়ার পরে এনকোয়ারি রিপোর্ট কি হয়? তখনকার মতো বলে দেওয়া যায় যে এনকোয়ারি হবে, কি হয় এনকোয়ারির তারপর? না না, ট্রেনের এনকোয়ারি যেরকম চলছে সেটা নিয়ে তো আজকে ডিসকাশন না, সেটা রেলমন্ত্রী তরফ থেকে, রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হবে। রেলমন্ত্রী তো আসেনি, উনি আপনাকে পাঠিয়েছেন, এইজন্য আপনাকে জিজ্ঞেস করছি। কোথাও থেকে না, রেলমন্ত্রী নিশ্চয়ই আমায় পাঠায়নি। এরকম দলের তো, তাহলে তুমি কথা বলো। আচ্ছা বলছি, যেটা আমি বলছি সেটা হচ্ছে যে এই যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই যে কমিউনিস্টরা কোনোভাবে ধর্ম মানে না, তাদের কাছ থেকে মহাকুম্ভের কথা আমরা শুনবো না। লোককে মেরে ফেলছে, কথা বলো, কেউ কাউকে মারেনি, মেরে ফেলছে, লোককে খুন করছেন আপনারা, ধার্মিক হিন্দুদের খুন করছে, হিন্দুদের খুন করছে বিজেপি, ধার্মিক হিন্দুকে বিজেপি খুন করছে। তোমাদের কোথাও অস্তিত্ব নেই, টিভিতে কয়েকটা চ্যানেলে এসে চেঁচিয়ে যাও তোমরা আমার অস্তিত্ব কথা বলো, না তো কেউ মারেনি কাউকে। ইনফ্রাস্ট্রাকচার, অসংখ্য লোকজন বলেছে অসম্ভব ভালো ইনফ্রাস্ট্রাকচার, এটা ভালো নমুনা। কি বলছেন আপনি? ঘটনা ঘটেছে, আমরা কেউ অস্বীকার করছি না। কেন ঘটেছে? 50 কোটি লোকের মধ্যে 3টে ঘটনা ঘটেছে, ডেকে এনেছেন, বেশ করেছে। তোমরা মেরে ফেলবেন, রিলিজিয়নকে ওপিয়াম, এবার বলুন মেরে ফেলেছি, মেরে ফেলেছি, বেশ করেছি বলুন। তোমরা মেরে ফেলেছি, বেশ করেছি। বড় প্রশ্ন হচ্ছে যে কেন, আমি আসবো কেন স্ট্যাম্পিড হলো, কেন স্ট্যাম্পিড হলো? প্রথম কথা হচ্ছে দেখুন, এই যে নাস্তিক কমিউনিস্ট হয় ইত্যাদি বললেন, আজ এই যে ঘটনাগুলো যারা মারা যাচ্ছেন, একজনও কিন্তু নাস্তিক কমিউনিস্ট নন, প্রত্যেকে কিন্তু ধার্মিক হিন্দু মানুষ যারা একটা সরল বিশ্বাস থেকে ওখানে গেছিলেন। সুতরাং মানে এই অব্যবস্থা বলুন বা যাই বলুন, তার কিন্তু বলি হচ্ছেন ধার্মিক হিন্দু মানুষই। দ্বিতীয় কথা হচ্ছে 30 নয় যে সংখ্যাটা যে হাজারের ওপর, এই কথাটাও কিন্তু কোনো নাস্তিক কমিউনিস্ট বলেননি। প্রথম যিনি কথাটা সামনে এনেছিলেন তিনি হচ্ছেন জ্যোতির্পীঠের শঙ্করাচার্য, যার উপর আপনারা দেখলেন কদিন পরে কুম্ভেই তার আশ্রমে হামলা হলো। কারা করলো এখন অবধি আমরা জানি না, বা হয়তো জানি। 3 নম্বর কথা হচ্ছে দেখুন, এই যে এনারা বারবার করে বলেন রাজনৈতিকভাবে যে আমাদের দেশে হিন্দুদেরকে এক হতে হবে, কিন্তু এই প্রশ্ন তো আসবেই যে আপনি হিন্দুদেরকে ভোটের মানে ইভিএম মেশিনের সামনে এক হতে বলছেন, কিন্তু কুম্ভ মেলায় হিন্দুদেরকে এক হতে দিচ্ছেন না। সেখানে বড়লোক হিন্দুদের জন্য একটা ব্যবস্থা, গরিব হিন্দুদের জন্য পায়ের তলায় চাপে চেপে মরে যাওয়ার ব্যবস্থা। না আমি বলিনি, 1 সেকেন্ড কাইন্ডলি। সুতরাং এই প্রশ্নগুলো আসবে। এবং দেখুন, আমার শেষ কথা হচ্ছে, একটা রাজ্যে, যে কোনো রাজ্যে, আমি এটা উত্তরপ্রদেশ বলে বলছি না, কোথাও যদি একটা 1 মাসের মধ্যে 60 কোটি টুরিস্ট আসে, তাহলে কিন্তু সেই রাজ্যের রেভিনিউ থেকে শুরু করে প্রচুর মানে উন্নয়ন হয় এর ফলে। হ্যাঁ, এই সুযোগটাও কিন্তু সব রাজ্য পাচ্ছে না, যেটা কিনা উত্তরপ্রদেশ পাচ্ছে ঐতিহাসিক ভৌগোলিক কারণে। এবার আমি এই সুবিধাটা নেব, কিন্তু আমার দিক থেকে ব্যবস্থাপনাটা করব না। এইটা যদি হয় তার সেই প্রশ্ন যেমন উঠছে, আজকে ট্রেন ক্যান্সেলেশনের জন্য পর আরো 4খানা ট্রেন ঢুকেছে। এটা আমি বলছি না, এটা রেল মিনিস্ট্রির তরফ থেকে স্টেটমেন্ট আছে, সেটা নিশ্চয়ই দিল্লির প্ল্যাটফর্মের রেকর্ড দেখলে বোঝা যাবে। তাহলে এই যে হুড়োহুড়ি করে একটা ট্রেনের মধ্যে ঢোকা, এটা তো কোনো গভর্নমেন্ট, কোনো ইনফ্রাস্ট্রাকচারের ঘাড়ের ক্ষমতা নেই এটা চেঞ্জ করতে পারে। মানুষের অ্যাটিটিউড যতক্ষণে চেঞ্জ হচ্ছে। আর আমি কেন সিপিএমকে নিয়ে কথা বললাম, কেন আমি বললাম সিপিএম রিলিজন ইজ দি ওপিয়াম অফ দ্য মাসেস বলে, সেটা শতরূপ খুব সিম্পলিফাই করে বলল নাস্তিক। আমি এইটা বলছি যে শতরূপ এবং মহানন্দাদি যে ধরনের কথা বললেন, এই ধরনের প্রচার, এবং তোমরা যে বারবার দেখাচ্ছ একটা ঘটনাকে এত বড় করে, এই প্রচারটাকে সৌমেন
আমাকে না, শেষ করতে 30 দাও। জন মারা গেলেন, 6 জন মারা গেলেন, 18 জন মারা গেলেন, এটা বড় করে দেখাবো। ছোট এতগুলো বলছি না, মানুষ পদপিষ্ট হয়ে মরে যাচ্ছে। যে ঘটনা ঘটেছে কোথাও অস্বীকার এটা বড় করার করে ঘটনা দেখানোর মতো নেই। ঘটনা। না, আমি সেটা একবারও বলিনি। আমি আপনি তো বললেন যেটা যে আমরা যেটা বড় করে বলছি, দেখাচ্ছি। এই যে তোমরা যে একটা মেসেজ দিচ্ছ যে না, আমরা কোনো হিন্দুজ message আর দিচ্ছি না। সেফ, না দিচ্ছ না, না, আমরা দিচ্ছি না। Of course দিচ্ছ। না, 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 তোমরা না, না, কুম্ভের এটা বড় না। ঘটনাগুলো না, দেখিয়েছো। না, আমরা একেবারে ঘটনাগুলো না, 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 যেটা কুম্ভের incident এত হচ্ছে, ভালো শত্রুবাদী infrastructure, incident দেখাচ্ছি। এত ভালো মেজারমেন্ট তোমরা কখনো দেখিয়েছো? তোমরা যে না, না, আমরা ঘটনাগুলো দেখেছি, গোটা শুধু সেইগুলো না, না, পুরোটাই দেখাচ্ছো, কভার করছি আমরা। সেইগুলোকেই যা যা হাত হয়েছে, পাচ্ছো। যা হয়েছে একটা পয়েন্ট টু পয়েন্ট আমরা দেখিয়েছি। হিন্দু সেন্টিমেন্টকে যা হয়েছে শত্রুবাদী, আমি আপনাকে পুরোপুরি কন্ট্রাডিক্ট করছি। যা হয়েছে আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখিয়েছি, তারপরে এই ধরনের ঘটনা ঘটছে। শতরূপ বলছে, মহানন্দাদি বলছে, একটা রিলিজিওসিটিকে না, আমি শত্রুবাদী, আমি আপনাকে আবার কন্ট্রাডিক্ট করছি। যা ঘটেছে আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখিয়েছি, যা ঘটেছে আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখিয়েছি। যদি হ্যাঁ দেখাচ্ছি তো, যা ঘটেছে দেখিয়েছি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যদি রাইট থাকে, এসওপি যদি রাইট থাকে, তাহলে কেন ঘটবে? ভাই একটা কথা বলতে পারি? সদরূপ এবার কাইন্ডলি এবার বলতে বললেন। আচ্ছা আচ্ছা আমায় বলতে বললেন। আচ্ছা ভালো খুব ভালো। আচ্ছা দেখাবে। আমি একটা কথা বলছি, দেখুন শতরূপা যে কথাটা এর আগেও কয়েকবার বললেন যে মানুষ কেন এই হুড়োহুড়িটা করেছে ইত্যাদি ইত্যাদি। দেখুন আমি একটা কথা বলি, এখন যদি একটা গুজব ছড়িয়ে দেওয়া হয় যে এক্ষুনি ছাদটা ভেঙে পড়বে, এখানে কি আমি আপনি বা আমরা কেউ এই গুজবটা এক কথায় বিশ্বাস করবো? কখন বিশ্বাস করবো? যদি দেখি সত্যি ওপরে 3টে আলো নড়ছে। সুতরাং যদি একজন মানুষ দেখেন যে সত্যি এর আগে কিছু ট্রেন ক্যান্সেল, হয়তো পরের ট্রেন ক্যান্সেল হবে, এটা গুজব, কিন্তু আমি ট্রেন পাচ্ছি না, আমার প্রয়োজনীয় জল পাচ্ছি না, খাবার পাচ্ছি না ইত্যাদি ইত্যাদি, তখন কি হয়? এই ধরনের কোনো একটা গুজব সহজেই ট্রিগার করে মানুষকে। আমি বলছি যে কথাটা, দেখুন এটা কোনো সিপিএম নেতা বলেনি, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এই দরিদ্র মূর্খ অজ্ঞ ভারতবাসী তোমার ভাই। আমরা যে দেশে একটা সরকার চালাতে এসছে, সেই দেশের মানুষের মধ্যে শিক্ষা আছে, একটা বড় অংশের মানুষের মধ্যে অশিক্ষা রয়েছে, মূঢ়তা রয়েছে, সব কিছু নিয়েই তো আমাদের দেশ। যে কোনো একটা সরকারকে তো সব কিছুকে নিয়েই সেই মানুষকে এবং সেই দেশকে চালাতে হবে। সেখানে এই কথাটা যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, পুরোটা খালি মানুষ কেন দোষ করলো বলে দেওয়াটা কি কোনো সরকারে যিনি আছেন তার দিক থেকে কাজের কথা হবে? দ্বিতীয় আমি একটা কথা বলছি, কথাটা অন্যভাবে নিও না, আমি খুব আন্তরিকভাবে বলছি। একদিকে যেরকম এই মানুষগুলোর এরকমভাবে মারা যাওয়ার ছবি আমরা দেখছি, তেমন আবার কয়েকদিন ধরে তো আমরা এই ছবিও দেখছি যে মানুষ ট্রেনে উঠতে না পেরে বড় বড় হচ্ছে মানে কি বলবো কাঠের গুঁড়ি দিয়ে ট্রেনের জানলা ভেঙে দরজা ভেঙে জোর করে ওঠার চেষ্টা করছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা তোমাদেরকে জিজ্ঞেস করছি আন্তরিকভাবে, যদি আমার কথা ভুল হয়, যারা দেখছেন আমাদের আলোচনাটা শুনছেন তারা বিচার করবেন। আজকে যদি মনে করো হজরত নিজামুদ্দিন থেকে ফেরার পথে কিছু পুণ্যার্থী একই কাজ করতো, ট্রেন ভেঙে জোর করে ওঠার চেষ্টা করতো, তার কি ব্যাখ্যা হতো সোশ্যাল মিডিয়ায়, তার কি ব্যাখ্যা করতো বিজেপির আইটি সেল? আর গত 1 মাস ধরে যে দৃশ্যগুলো আমরা দেখছি, কুম্ভ থেকে ফেরার পথে কিছু মানুষ তারাও কিন্তু অসহায়তা থেকে, কারুর খেয়ে দিয়ে কাজ নেই যে আমি ট্রেনের দরজা ভেঙে ঢুকবো, কিন্তু সেই ব্যবস্থাপনা নেই বলে যখন মানুষ দিনের পর দিন আটকে পড়ে আছে, ফিরতে পারছে না, এমনকি সে ট্রেনের কাঁচ ভেঙে দরজা ভেঙে ট্রেনে ওঠার চেষ্টা করছে একই কারণে, একটা ক্রাইসিস থেকে, সেটাকে নিয়ে কি ব্যাখ্যা হচ্ছে? যদি অন্য কোনো ধর্মের লোক এই কাজটা করতো সেটাকে নিয়ে কি ব্যাখ্যা হতো? এটাই আমি বলছি লাস্ট সেন্টেন্স, যে কোনো একটা দেশে যারা সরকার চালাচ্ছে তাদের কাছে যদি গভর্নেন্সের থেকে ধর্মের নামে পলিটিক্সটা বড় হয়ে যায়, তার কি পরিণতি হতে পারে, তার এই ঘটনাগুলো হচ্ছে তার প্রমাণ। ধর্মচর্চা নিশ্চয়ই মানুষ করবে, ধর্মটা অ্যাকচুয়ালি ধর্মচর্চাটা ব্যক্তিগত ব্যাপার, সেটাকে সামাজিক পরিসরে নিয়ে এসে এবং এটাকে এত বেশি হাইপ অর্থাৎ এত প্রচার, এখন বিশেষ করে সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, সেখানে এত বেশি প্রচারের ফলে কি হচ্ছে, যে মানুষ হয়তো বিশ্বাসও করে না যে তার এখানে স্নান করলে খুব মানে পাপ মুক্তি হবে, সেও চলে যাচ্ছে। অর্থাৎ এই যে প্রচারটা, এইটা কিন্তু একটা বিশাল কারণ। আর একটা কথা তুমি চিন্তা করো যে এই যে দিল্লি স্টেশনে যে ঘটনাটা ঘটেছে, এখানে তো সবাই পুণ্যার্থী নয়, এখানে তো বহু মানুষ আছে যারা বাড়ি যাচ্ছে, যাদের হসপিটাল নেসেসিটি আছে, অনেকে চিকিৎসার জন্য যায়। দিল্লি একটা বড় জায়গা, তাহলে রেলের একটা কত বড় দায়িত্ব যে যখন ট্রেনটা ক্যান্সেল হচ্ছে, ভালো মতো তাদের তো অ্যানাউন্সমেন্টের পরিকাঠামো আছে, সেখানে কেন বারবার বলা হচ্ছে না যে আপনারা চিন্তা করবেন না, ট্রেন ক্যান্সেল হয়েছে, যারা পুণ্যার্থী তারা ওয়েট করুন? আমার মনে হয় এই ধরনের একটা মানে বাস্তবমুখী অ্যানাউন্সমেন্ট হয়েছে কিনা আমার সন্দেহ আছে। ছিল পুলিশ আর রেলের মধ্যে, রেল বলেছিল যে পদপিষ্টের কোনো ঘটনা ঘটেনি। কাজে এই যে এড়িয়ে যাওয়া এবং
পরিকাঠামো নিশ্চয়ই যোগীজি যতই অ্যানাউন্স করুন 40 কোটি জায়গায় যদি 60 কোটি মানুষ একটা জায়গায় জমায়েত হয়, কোনো গভর্নমেন্ট কোনো রাজ্যই কিন্তু তার ব্যবস্থা করতে পারবে না। এটা উনি যতই বলে থাকুন, তিনি বলেছেন যে হ্যাঁ 40 কোটি মানুষ আসবে, তার জায়গায় যদি 60 কোটি 70 কোটি এসে যায়, কোন গভর্নমেন্টের সেটা কন্ট্রোল করার ক্ষমতা আছে? নেই। কাজে এগুলোকে হাইপ করার, এগুলোকে এত অ্যাডভার্টাইজ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা ধর্ম চর্চা করেন তারা যাবেন। দিল্লি নির্বাচনের আগেও এই বিরাট আয়োজনটাকে প্রচার হিসেবে তুলে ধরা। শতরূপ, ভোটের আগে সুব্যবস্থা, সুপ্রশাসন, ডাবল ইঞ্জিন সরকারের গুরুত্ব বোঝাতে গিয়ে এই মহাকুম্ভের আয়োজনটাকে বেশ বড় করে তুলে ধরা হয়েছিল, আপনিও বলছিলেন কিছুক্ষণ আগে। কিন্তু কোথাও কি আপনার মনে হয় যে এই প্রচারের দিকে নজর দিতে গিয়ে নিরাপত্তার দিকটাই অবহেলিত রয়ে গেছে? দেখুন, আমরা রাম মন্দির উদ্বোধনের সময় দেখেছিলাম মোদী এবং যোগী আদিত্যনাথের মধ্যে একটা প্রতিযোগিতা যে কে বেশি করে হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে নিজেকে তুলে ধরবে। কদিন আগে লোকসভার ভোট হয়েছে, উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল খারাপ হয়েছে, কয়েকদিনের মধ্যে উত্তরপ্রদেশের বিধানসভার ভোট। এখানে যোগী আদিত্যনাথের ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য এটা করাটা জরুরি ছিল কি না, না কী কারণে জরুরি ছিল তা ওনারাই বলতে পারবেন। কিন্তু এইটা ঘটনা, আমি যদি একটা মানুষকে ডাকি আমার রাজ্যে, সেখান থেকে আমি উপার্জন করব, আমার প্রচার হবে, আমি রেভিনিউ আর্ন করবে আমার রাজ্য, সেখানে উল্টো দিকে আমার দায়িত্বও থাকছে সেটাকে সুচারুভাবে কাজটাকে এক্সিকিউট করার। সেইটা এরা করতে ফেল করেছে। খালি তাই নয়, বারবার করে এদের একটা অপরাধ প্রবণতা, ঘটনাকে আড়াল করার প্রবণতা দেখা যাচ্ছে, যা আমরা কুম্ভে স্ট্যাম্পিডের সময় দেখেছিলাম। সংখ্যাকে কমিয়ে দেখানো এবং সংখ্যাকে যারা সামনে আনতে চান সেই সাংবাদিক থেকে শুরু করে হিন্দু সন্ন্যাসীর ওপর পর্যন্ত আক্রমণ করে তাদের মুখ বন্ধ করার চেষ্টা। গতকাল যে কথাটা একটু আগে উঠলো, আমি বলছি গতকাল রাত্রিবেলা দেখলে যে রেল পুলিশ বলছে কোনো ঘটনা ঘটেনি, স্ট্যাম্পিড ঘটেনি। একই সময় বলছে দিল্লি পুলিশ বলছে হ্যাঁ ঘটেছে। ঘটনা কি? রেল পুলিশ এবং দিল্লি পুলিশ দুটোই বিজেপি সরকারের আওতায় খালি নয়, কেন্দ্রের বিজেপি সরকারের অধীনে। দিল্লির পুলিশও আমরা জানি সরাসরি হোম মিনিস্ট্রির আন্ডারে আসে। অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকারের দুটো শাখা দুই রকম কথা বলছে একটা ঘটনাকে কেন্দ্র করে। এর ব্যাখ্যা, এর রাজনৈতিক কথা বলছে, এর প্রশাসনিক ব্যাখ্যাটা কি হবে? আমি জানি না, এটা ফ্যাক্ট যে দু রকম আলাদা ইনফরমেশন এসছে, সেই সবের জন্যই নিশ্চয়ই এনকোয়ারি, এটা they should have been on the same page। কিন্তু আমি বলছি 4খানা পরপর ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট ছিল। কিন্তু আবারও আমি এক কথা বলছি যে আজকে কমিউনিজমের এমন দুর্দশা যে শতরূপকে যারা বিবেকানন্দকে অপমান করতে ছাড়ে না, কুকথা বলতে ছাড়ে না, আজকে সেই বিবেকানন্দকে ধরে এই জিনিসটাকে জাস্টিফাই করার চেষ্টা। আমি বারবার যে 4টে ট্রেনের কথা বলা হচ্ছে, 4টে ট্রেন মানে হচ্ছে 8টা জেনারেল কম্পার্টমেন্ট, আর সেই সময় দিল্লি স্টেশনে দাঁড়িয়ে ছিল হয়তো কয়েক লক্ষ মানুষ। আমি জাস্ট এই তথ্যটা দিলাম। জেনারেল কম্পার্টমেন্টে যে ভারতের যে গরিব মানুষ যাতায়াত করেন শখে নয় বাধ্য হয়ে, তিনি জানেন 4টে ট্রেন মানে আসলে কি। দ্বিতীয় কথা বলছি, কোনো কমিউনিস্ট কোনোদিন বিবেকানন্দকে অপমান করেননি, বরং আমরা মনে করি বিবেকানন্দ যে কথাটা বলেছিলেন যে ইন্ডিয়া উইল রাইজ ফ্রম অ্যান ইসলামিক বডি অ্যান্ড বেদান্তা মাইন্ড, ইসলামিক বডি অ্যান্ড বেদান্তা মাইন্ড, এইটা ছিল স্বামী বিবেকানন্দ। হিন্দুস্তানটা স্বামী বিবেকানন্দ ছিলেন না। মুশকিলটা হচ্ছে আমি একটা লোকের গেরুয়া পোশাক পরে নিজেকে সন্ন্যাসী সাজাবো, কিন্তু তার চিন্তাকে আমি গ্রহণ না করে আমার গেরুয়া পোশাকটাকে ধর্ম নয় রাজনীতির জন্য ব্যবহার করবো। কিন্তু 17-26 তারিখ পর্যন্ত এই মহাকুম্ভ চলবে, হাতে আর 10 দিন রয়েছে। এখন তো আতঙ্কের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে আতঙ্কের জায়গা তৈরি হয়ে গেছে এবং তার জন্য দায়ী হচ্ছে শুধুমাত্র সরকার। আজ যদি পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকারের সময় দুর্গাপুজোর সময় এরকম স্ট্যাম্পিডের ঘটনা ঘটতো, তাহলে কেউ বলতো যে পশ্চিমবঙ্গ সরকারের বা পুলিশের এখানে কোনো দায়িত্ব নেই। সুতরাং আমি একদিকে লোককে যে কথাটা বারবার বলার চেষ্টা করছি, লোককে জড়ো করার সুবিধাগুলোকে আমি নেব আর দায়িত্বগুলোকে পালন করতে পারবো না, এই ঘটনা ঘটবেই। তবে আমি এইটা বলেই আমার কথা শেষ করতে চাই, প্রত্যেকবার এই ধরনের কোনো ঘটনার পরে, এটা আমি খালি বিজেপিকে তার জন্য বলবো না, 70-75 বছরের আমাদের দোস্তুর, আমরা শুনবো সরকার এনকোয়ারি বসিয়েছে, তারপর সেই এনকোয়ারির কী পরিণতি হয় আমরা জানতে পারি না। করমণ্ডল এক্সপ্রেসের ক্ষেত্রে জানতে পারিনি, রাঙাবাণীর ক্ষেত্রে জানতে পারিনি, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে ভারতে বিশেষ করে রেলকে কেন্দ্র করে, এইটাও এরকমভাবেই চাপা পড়ে যাবে সরকারি ফাইলে, নাকি ভারতের মানুষ ন্যায় পাবে এবং স্বজনহারা পরিবারগুলো ন্যায় পাবে, আমরা সেই দিকে তাকিয়ে